আজকের গল্প শ্রীলা আচার্যের লেখা আবহমান। মা, তাড়াতাড়ি খেতে দাও, ট্রেন কিন্তু তোমার জন্য থেমে থাকবে না স্টেশনে। নিতা তাড়াতাড়ি ছেলের জন্য ভাতের সাথে পঞ্চব্যঞ্জন ডাইনিং টেবিলে সাজিয়ে ছেলেকে খেতে দিতে ব্যস্ত। ছেলের নতুন চাকরি, তাও আবার সেই জলপাইগুড়ি। কলকাতা থেকে যথেষ্ট দূর। ট্রেনে চাপলে এক রাত ট্রেনের কামরায় কেটে যায়। লাগেজগুলো দুদিন আগেই সব গোছানো হয়ে গিয়েছিল। খেয়ে উঠেই বেরোতে হবে। সুতীর তো যেন ছুটছে, জীবনের প্রথম চাকরি, তাও আবার চা বাগানে। পড়াশোনা শেষ করে চা বাগানের ম্যানেজারের চাকরিটা জুটে গেছে কপালে। মধ্যবিত্ত পরিবারে ছেলের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে সব বাবা মা ছেলের চাকরির জন্য মানটানত করে বসে থাকেন। বছর দুয়েক হলো এমকম কমপ্লিট হয়েছে সুতীর্থের। ছেলে হিসেবে এক কথায় বলা যায় হ্যান্ডসাম। বাড়িতে মা বাবা, অতিবৃদ্ধ ঠাকুরমা দাদুকে বলে বের হলো। হাওড়া স্টেশন থেকে ট্রেন, লাগেজ তার সাথে বেডিং। কুলি ডেকে সব ট্রেনে তুলে এসির কামরায় একটু এলিয়ে বসলো সুতীর্থ। ত্রিনা আজও এলো না। এত দূর চলে যাচ্ছে ছেলেটা, কবে ছুটি পেয়ে আসবে তার কোনো ঠিক নেই। একবার চোখের দেখা যদি দেখে যেতে পারত, সুতীর্থর মনে একটু হলেও শান্তি হতো। মাস ছয়েকের প্রেম ত্রিনার সাথে। ত্রিনা কতটা ভালোবাসে সেটাও জানে না, তবে সুতীর্থ আষ্টে পিষ্টে মনের সব জায়গায় ওকে জড়িয়ে ফেলেছে। ট্রেনের গেটের সামনে বেশ কয়েকবার এসে দাঁড়ালো। চোখ যা দেখতে চায় অনেক সময় তা দেখতে পায় না। কয়েকবার ফোন করলো ত্রিনাকে, ফোন নট রিচেবল। অবশেষে যা হয়, ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে হাঁপাতে হাঁপাতে ত্রিনা এলো। উফ, কি জ্যাম, বাসটা নড়ছিলই না। ঠিক আছে, এই তো এসে গেছো, আর একটু আগে এলে কত ভালো হতো। ত্রিনার চোখ ছলছল করছে। সুতীর্থ ত্রিনার হাতটা মজবুত করে ধরে। এর পরের বার তোমায় নিয়ে যাব, আর একা নয়। সর্বসমকে জড়িয়ে ধরাটা সম্ভব না হলেও যথেষ্ট দুজনে কাছাকাছি। ট্রেনের হুইসেল বাজল, ট্রেন ছাড়ল। ত্রিনা ক্রমশ প্ল্যাটফর্মের ভিড়ে মিলিয়ে যাচ্ছিল। সুতীর্থ চোখটাও ঝাপসা হচ্ছিল। মা বাবা ত্রিনা সবাইকে ছেড়ে যাওয়া। বাড়ি থেকে ফোন আসতেই জানিয়ে দিল ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে নিজের সিটে গিয়ে বসলো। ফোন বাজছে, ত্রিনার ফোন। হ্যালো, কাঁদো কাঁদো গলায় বলল, ওখানে গিয়ে ভুলে যাবে না তো আমায়? দূর পাগলি, এটা কি সম্ভব? আর কয়েক মাস বাদে বিয়ে, তোমায় ভুলে যাব এমন বেয়াক্কিলে কাজ কেউ করে? একটা মারও মাটিতে পড়বে না, না তোমার বাড়ি না আমার বাড়ি। আর দাদু আর ঠাম তো জ্যান্ত চিবিয়ে ফেলবে। তোমায় এক দেখাতেই তারা পছন্দ করেছে। আমার অপেক্ষা না করে নিজেরাই তোমার বাড়ি গিয়ে বিয়ে ঠিক করেছে। আর আমি যদি তোমায় ভুলে যাই, বুঝতে পারছো কতগুলো অঘটন ঘটবে। বাজে কথা বলবে না, তুমি বোঝো না কিছু। সব বুঝি ত্রিনা। ত্রিনা দত্ত এখন মিসেস সুতীর্থ হওয়ার অপেক্ষায় আছে। তুমি এবার নিশ্চিন্তে বাড়ি যাও। আমি একটু ব্যাগগুলো দেখে নিই, পৌঁছে গিয়ে ভিডিও কল করব। এখন কিসের চিন্তা? ইচ্ছে হলেই ভিডিও কল করে আমায় দেখে নিও। মুয়া। ফোনটা কেটে গেল। সুতীর্থ একটা অফিসিয়াল ম্যাগাজিনে চোখ বোলাতে শুরু করলো। খুব ইচ্ছে ছিল সিএ পরীক্ষাটা দিয়ে যাবে, কিন্তু তা আর হলো না। দেখা যাক, হাতে এখনও টাইম আছে, যদি নেক্সট বার দেওয়া যায়। ট্রেনের সামনে বসে আছে একটা বেশ বয়স্ক লোক, তার সাথে একটা বছর 20-র মেয়ে। 20 বললেও ভুল হবে, তার অনেকটাই কম, 16-17 হবে। মেয়েটা চুপ করে বসে আছে। লোকটা রীতিমতো হোমরা চোমরা গোছের। মেয়েটার পরনে একটা সাধারণ চুড়িদার। বোঝা গেল মেয়েটার লোকটার সাথেই আছে। মেয়েটি যেন নিশ্চুপ একটা প্রাণ। ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে, মুখে কোনো কথা নেই। সুতীর্থ একবার সৌজন্যমূলক হাসি হাসল। মেয়েটি তাতেও চুপ। রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়ছে। মেয়েটা ঠিক সেই সময় একই জায়গায় বসে। ত্রিনার ফোন। হ্যালো, খেয়েছো? হ্যাঁ। ট্রেন এখন কত দূর? বুঝতে পারছি না, কাঁচের বাইরেটা আবছা আর অন্ধকার, কিছু দেখাও যাচ্ছে না। হবু স্বামী আর স্ত্রীর গল্প কিছুটা সাংসারিক হয়, সেটা সুতীর্থ এই কদিনে উপলব্ধি করেছে।
প্রেম যখন শুরু হয়েছিল সেই সময়ের খুনসুটি আর এখনকার আবদার দুটো সম্পূর্ণ ভিন্ন। তৃণা এখন সতীত্বের সর্বাঙ্গে জড়িয়ে। দু একবার শারীরিকভাবে কাছে এসেছে দুজনে। তৃণা একটু বাধা দিয়েছিল প্রথমে, কিন্তু পরে সতীত্ব জোড়াজুড়িতে আর না করতে পারেনি। ফোনটা রেখে সতীত্ব সেই দিনটাই মনে পড়ছে। সোনার দোকানে তৃণার জন্য নোয়া বাঁধানো কিনতে যাওয়া হয়েছিল। তৃণারই পছন্দে কেনা হয়েছিল। তৃণার হাতে খুব সুন্দর লাগছিল নোয়াটা। সেই দিনই প্রথম তৃণাকে পেয়েছিল সতীর্থ তৃণার বাড়িতে। তৃণার গায়ের গন্ধটা এখনও যেন লেগে আছে। এই টি শার্টটাই পরেছিল সেদিন। তৃণার নরম শরীরটা সবটাই সতীর্থর। সতীর্থর রন্ধ্রে রন্ধ্রে তৃণা মিশে আছে। মেয়েটাকে এতটাই ভালোবেসে ফেলেছে, মেয়েটাকে ছেড়ে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। সতীর্থ লক্ষ্য করছিল সামনে বসে থাকা মেয়েটা সতীর্থ আর তৃণার ফোনের কথোপকথন শোনার চেষ্টা করছে। সতীর্থর চোখাচোখি হতেই মেয়েটা উদ্গ্রীব চোখ নামিয়ে নিল। মনে হলো কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। সতীর্থ একবার ভাবল জিজ্ঞেস করি, কিছু বলতে চাইছে নাকি, কিন্তু মোটা সোটা লোকটা চাহনিটা এমন যেন সতীর্থকে ভর্ৎস করে দেবে। তৃণার সাথে ফোনে প্রেমালাপ সেরে সতীর্থ একটু চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। ট্রেন নিজের গতিতে ছুটে চলেছে। রাতের অন্ধকার, এসি ঠান্ডাটা যেন বাড়ছে। চোখ বন্ধ করলেই শুধু তৃণার মুখটা ভেসে উঠছে। বাড়ির লোক সবাই খুব খুশি। ছেলে চাকরি হলো। ছেলে প্রথম ছুটি নিয়ে ফিরলেই ছেলের বিয়ে। ঘুমের ঘোরে হঠাৎ একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। সামনের লোকটা মেয়েটাকে সপাটে এক চড় মারল। কামরার অন্য প্যাসেঞ্জাররাও দেখছে, কিন্তু লোকটার যা হাবভাব তাতে কেউ কিছু বলার সাহস করল না। মেয়েটাও কোনো প্রতিবাদ করল না। মেয়েটা সজোরে চড় খাওয়ার পরও চুপ রইল। এটা ঠিক সতীর্থর হজম হলো না। মনে হলো মেয়েটাকে জিজ্ঞেস করি। ভাবতে ভাবতে জিজ্ঞেস করেই বসল। লোকটা তখন বাথরুমের দিকে গেছে। এই সুযোগ। কি হয়েছে? মেয়েটা কোনো কথাই বলতে পারছে না, শুধু চোখ দিয়ে জল বেয়ে পড়ছে। বড্ড অসহায় লাগছে সতীর্থর নিজেকে। একটা বাচ্চা মেয়ে। লোকটা কে হয় জানতে চাওয়ার আগেই লোকটা আবার সিটে ফিরে এলো। মেয়েটা যেন নিজেকে গুটিয়ে নিল সঙ্গে সঙ্গে। সতীর্থর চোখে ঘুম নেই। লক্ষ্য করল লোকটা ওর দিকে তাকিয়ে। তবে দেখে অবাঙালি মনে হচ্ছে। দেখতে দেখতে রাত কেটে ভোর। ট্রেন এসে পৌঁছালো এনজিপি স্টেশনে। সতীর্থকে নামতে হবে। চোখ তাকাতে দেখল লোকটার মেয়েটা নেই। বুকের মধ্যে কেমন যেন একটা করে উঠল। ট্রেন থেকে নেমে সতীর্থ যেন মেয়েটাকে খুঁজছে, কিন্তু কেউ নেই। এদিকে ফোন বাজছে। তৃণা কলিং। ট্রেন থেকে নেমে সতীর্থ একটা গাড়িতে ওঠে। ট্রেন থেকে নামার আগেই চা বাগান থেকে ফোন এসেছিল, গাড়ি নাকি স্টেশনের বাইরে অপেক্ষা করবে বলেছে। গাড়ি শেষ 2 নাম্বার 66 স্টেশনের সামনেই দাঁড়িয়েছিল। গাড়ির কাছে যেতে ড্রাইভার জিজ্ঞেস করল, আপনি কি সতীর্থবাবু? মাথা নেড়ে হেসে জবাব দিল সতীর্থ। লাগেজগুলো গাড়ির পিছনে রেখে ড্রাইভারের পাশের সিটে একটু এলিয়ে বসল সতীর্থ। গাড়িতে বসে সতীর্থর মনে পড়ছিল সেই মেয়েটার কথা। মেয়েটার মুখটা বারবার মনে পড়ছে। কোথায় গেল মেয়েটা? লোকটা কে হয়? কেন লোকটা ভরা কম্পার্টমেন্টে মেয়েটাকে চড় মারল? কিছু বুঝে ওঠার আগেই কোথায় যেন হারিয়ে গেল মেয়েটা। ড্রাইভারকে জিজ্ঞেস করল, এখান থেকে কত দূর চা বাগান? কাছেই, আধা ঘন্টার মতন রাস্তা। আর কোনো কথা না বলে চোখটা বন্ধ করে নিল সতীর্থ। ঠিক 40 মিনিট বাদে ওরা চা বাগানে এসে পৌঁছালো। সতীর্থ এত কাছ থেকে চা বাগান আগে দেখেনি। কি সুন্দর লাগছে। ধাপ কাটা সিঁড়ির মতন সারা বাগান জুড়ে রয়েছে চা গাছ। একটু হাঁটা পথ পেরিয়ে একটা কটেজের মতন। ড্রাইভারের নাম অন্তু। অন্তু বলল, স্যার, এই আপনার থাকার জায়গা। কটেজটার পাশাপাশি আরও 3টে ছোট ছোট কাঠের ঘর। এই ঘরগুলোতে কে থাকে অন্তু? একটাই থাকে মালিকের একজন লোক, উনি বাগান দেখাশোনা করেন। আর পাশেরটায় থাকে বুধুয়া, ও কেয়ারটেকার প্লাস গার্ড। আপনার কিছু দরকার হলে বুধুয়াকে বলবেন। আমার ফোন নম্বরটা রেখে দিন, রোজ আমি আপনাকে অফিসে নিয়ে যাব। অন্তু ব্যাগপত্র সব ঘরে ঢুকিয়ে দিয়ে বলে গেল,
একজন রান্নার লোক, সে এসে রোজ সকালে রান্না করে দিয়ে যাবে। আজ কোনো রকমে কিনে একটু কিছু চালিয়ে নিতে হবে। সতীর্থ ঘরে ঢুকে স্নান সেরে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে বসল। প্রথমে মা বাবা ঠাকুরমা দাদুর সাথে কথা সেরে সোজা ফোন ত্রিনাকে। ত্রিনা যেন এই ফোনটারই অপেক্ষা করছিল। ত্রিনার সাথে বেশ কিছুক্ষণ প্রেম আলাপ সেরে বিছানায় শুয়ে পড়ে সতীর্থ। দুপুরের খাবার অন্তু এনে দিয়েছিল। খেয়ে বেশ আরামেই একটা ভাত ঘুম দেয়। সারা রাত ট্রেনে কাটিয়ে ঘুম তো হয়নি, ক্লান্ত লাগছে শরীরটা। ঘুম ভাঙে দরজার আওয়াজে। সন্ধে হয়ে এসেছে, মোটামুটি অন্ধকার। দরজা খুলে সতীর্থর চক্ষু চড়ক গাছ। একটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখেই চমকে ওঠে সতীর্থ। এ তো সেই মেয়েটা যাকে ট্রেনে দেখেছিল। আপনার জন্য কি রান্না করতে হবে? রান্না মানে তুমি? আমি এইখানে গত 1 মাস ধরে রান্না করি। এই দাঁড়াও দাঁড়াও, তোমাকেই তো আমি ট্রেনে দেখেছি। হ্যাঁ, বাড়ি পালাতে চেয়েছিলাম, শেষ অবধি হলো না, ফিরে আসতেই হলো। পালাতে চেয়েছিলে মানে? পালাবে কেন? কোথায় বাড়ি তোমার? ওই লোকটা কে? উফ, কি রান্না করতে হবে বলুন। এত উত্তর দিতে পারবো না। সতীর্থ মেয়েটার ঝাঁঝালো উত্তর শুনে চুপ করে যায়। কিন্তু রান্নাটা করবে কি? দোকান বাজার তো কিছু করা নেই। অন্তুদা সব কিনে পাঠিয়েছে। সতীর্থ দেখল ব্যাগে কিছু সবজি আর ডিমের বাক্স। বোঝা গেল মেয়েটা এখানে আগেও কাজ করে গেছে। সব কিছুই ওর নখদর্পণে। ঘরে কোথায় কি থাকে, রান্নাঘর কোন দিকে। রান্না শেষ হলো ঘণ্টাখানেক বাদে। তখন প্রায় 7:30। রাত হয়ে গেছে। সতীর্থ ভাবে মেয়েটা ফিরবে কিভাবে। তুমি বাড়ি যাবে কি করে? আমি এখন এখানে সবই চিনি, পাশেই থাকি। আপনার খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাব। এত রাত অবধি তোমায় থাকতে হবে না। আমার কোনো অসুবিধা নেই। অন্তুদা বলে দিয়েছে আপনি নতুন, আপনার ঠিকঠাক দেখাশোনা করতে। সতীর্থ কিছু বলে না, চুপচাপ টিভি খুলে বসে। প্রায় রাত 9টা। মেয়েটা ওর খাবার টেবিলে দেয়। খাবার দিয়েছি, খেয়ে নিন। সতীর্থ খেতে বসে। মেয়েটা তখনও বসে। তুমি এবার বাড়ি চলে যাও। মেয়েটা কোনো কথা না বলে উঠে যায়। সতীর্থর ঘুম ভাঙে ঠিক সকাল 6টা। মাথাটা কেমন ঝিমঝিম করছে। ফোনটা হাতে নিয়ে দেখে ত্রিনার গোটা 10 মিসড কল। হোয়াটসঅ্যাপে প্রায় 10টা ভিডিও কলের মিসড কল অ্যালার্ট। রাতে যে কি হলো, খেয়ে উঠে এই ঘরেই তো ঢুকেছিল। তারপর কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখে অন্তু। কি স্যার, ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, বেশ ফ্রেশ লাগছে। ঘুম থেকে উঠে আগে ফোন করে ত্রিনা। ত্রিনা সারা রাতে এতবার ফোন করেছে। ত্রিনাকে ফোন করতেই মেয়েটা এসে সামনে দাঁড়িয়ে। মনে হলো কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে চুপ করে দেখে রান্নাঘরের দিকে চলে গেল। স্নান সেরে অফিসের জন্য রেডি হতে গিয়ে দেখে মেয়েটা চুপ করে দরজায় দাঁড়িয়ে সতীর্থকে দেখছে। কিছু বলবে? খাবার দিয়েছি, খেয়ে নেবেন। আমি খেয়ে নেব, তুমি বাড়ি চলে যাও। মেয়েটা একটা কম দামি চুড়িদার পরে এসেছে। হাতটায় ওড়না জড়ানো। বারবার হাতটা পেঁচিয়ে নিচ্ছে ওড়না দিয়ে। মেয়েটা যেতে যাবে, সতীর্থ জিজ্ঞেস করে, তোমার নাম কি? শুভা। খুব সুন্দর নাম তো। তোমার বাড়ি কোথায়? মেয়েটার চোখে জল। আর কোনো কথা না বলে ছুটে চলে যায় শুভা। সতীর্থ খেয়ে অফিসে গিয়ে নিজের কেবিনে যায়। আজ প্রথম দিন। কাজকর্ম সব বুঝে নিতে হবে। সম্পূর্ণ একটা নতুন কাজ। ইমতিয়াজ বলে একজন স্টাফ আছে, সে সব দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে। চা বাগানের সৌন্দর্য কতটা সুন্দর সেটা কাছে না গেলে কেউ বুঝবে না। মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলছে। ছোট্ট ছোট্ট নরম পাতা নরম আঙুলের ডগা দিয়ে উঠে আসছে নরম হাতের তালুতে। অফিসের জানালা দিয়ে দূরে তাকাতে চোখে পড়ে যায় শুভাকে। শুভার গায়ে সূর্যের আলো পড়েছে। একটা সুতির ছাপা শাড়ি পরা। শুভার রূপ এই প্রাকৃতিক সৌন্দর্যকে হার মানাতে এক পলকও নেবে না। মেয়েটার সাথে সেই লোকটা। মনে পড়ে যায় শুভার চোখের জল। শুভার চোখের জলটা এখনও যেন সতীর্থর মনে ধরে আছে। মনে মনে ভাবে, এত সুন্দর ছোট্ট একটা মেয়ে, সে কি না ঘর বাড়ি ছেড়ে মা বাবাকে ছেড়ে থাকে। কোথায় বাড়ি সেটাও জানা হলো না।
মুখে বেশি কথাও বলে না মেয়েটা। জানলা দিয়ে একদৃষ্টে চোখটা শুভার দিকেই আটকে যায়। সম্বিত ফেরে মায়ের ফোনে। কী রে, কেমন আছিস? খাওয়া দাওয়া ঠিকঠাক করছিস তো? থাকার জায়গাটা কেমন? মা, এতগুলো প্রশ্নের জবাব কি করে একসাথে দিই বলো তো? সব ঠিক আছে এখানে, থাকা খাওয়া নিয়ে চিন্তা করো না। তুই কাল সারা রাত কী করছিলি? ত্রিনা এতবার ফোন করেছে, শেষে টেনশনে সকালবেলায় আমায় ফোন করেছে। জানি না মা, কাল এমনই ঘুমিয়েছি, ফোন বেজেছে বুঝতেই পারিনি। ভালো থাক। কথাটা বলার পরই ফোনটা কেটে যায়। অফিস সেরে বাড়ি ঢুকে ফ্রেশ হতেই দেখে শুভা এসে গেছে। দাদাবাবু, কী রান্না করব আজ? সকালে অন্তু বাজার এনে দিয়েছে, দেখো কি আছে। শুভা কোনো কথা না বলে সোজা রান্নাঘরে চলে যায়। সুতীর্থ জল নিতে রান্নাঘরে ঢুকতেই দেখে শুভার চোখ দুটো লাল টকটকে, অঝরে জল পড়ছে। কি হয়েছে শুভা? কিছু না। কি হয়েছে আমায় বলো? সকালেও দেখলাম কাঁদছ, এখন এই অবস্থা। শুভার হাতটা সুতীর্থ ধরতেই আঁতকে ওঠে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এ কি, তোমার তো খুব জ্বর, ডাক্তার দেখিয়েছ? মাথা নেড়ে না উত্তর দেয় শুভা। ছাড়ো রান্না, আমি কিনে কিছু খেয়ে নেব, তুমি বাড়ি যাও। না দাদাবাবু, বাড়ি যেতে বলো না। কেন? কান্নায় ভেঙে পড়ে শুভা। জ্বর মনে হয় আরও বেড়েছে। সতীর্থ ওকে ঘরের ভিতরে নিয়ে এসে বসায়। হাতের কাছে এই মুহূর্তে প্যারাসিটামলই আছে, সেটাই দেয় শুভাকে। শীতে কাঁপছে মেয়েটা। সতীর্থকে হঠাৎই খুব কাছের করে জড়িয়ে ধরে। শুভার মতন সুন্দরী মেয়ের স্পর্শ পেলে সবাই সেটা উপভোগ করতে চায়। সতীর্থ ওকে ঘরে বসিয়ে বাইরে থেকে রুটি আর তরকা কিনে আনে। ততক্ষণে শুভা ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে জাগাতেও ইচ্ছে করছে না, কিন্তু সারা রাত এইভাবে থাকাটাও ঠিক নয়। কলিং বেল বেজে ওঠে। আরে অন্তু, শুভা চলে গেছে? না, আছে, ওর তো খুব জ্বর। সে জ্বর হোক গে, আপনার কি? মালটা বেশ ভালো, আজ রাতে মাটনের সাথে ট্রাই করতে পারেন। এই নিন, মাটন রান্না করেছি আমরা, আপনাকে দিতে এলাম। বেশ ঠান্ডা পড়েছে আজ, রাতটা রেখে দিন। এমনি আপনি ব্যাচেলার, তার উপর এরকম একটা মাল। স্যার, এই সুযোগ কেউ হাতছাড়া করে? আমি আর ইমতিয়াজ দু একবার টেস্ট করেছি। স্যার, মাইরি বলছি, প্রতিবারই হেব্বি লেগেছে, আর এখনও সব আঁটো সাঁটো আছে। জানেনই তো, ঢিলে জিনিসে কি আর সেই মজা আছে? সুতীর্থর কানটা গরম হয়ে আসছিল। অন্তুর সাথে কোনো রকম আর কথা না বাড়িয়ে অন্তুকে বিদায় দিল। ঘরে ঢুকে দেখে শুভা আধো চোখে সুতীর্থর দিকে দেখছে। দাদাবাবু, আমায় ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। এ মা, সে কি, এই জ্বর গায়ে তোমায় ছেড়ে দেব? তারপর কোনো বিপদ হলে? না থাক, তুমি এখানেই ঘুমাও। ফোন বেজে ওঠে। ত্রিনা কলিং। হ্যালো, খেয়েছ? না, এই খাবো। কেমন আছো? ত্রিনা, আমার একটা আবদার আছে। ত্রিনা লাজুক স্বরে বলে। যেই ফোন করলাম অমনি শুরু হয়ে গেল। আরে ওই সব না, তোমাকে আমি এখানে নিয়ে আসব। কবে? কাল যাব বলো, আমি ঠিক সময়ে তোমায় নিয়ে আসব। ফোনটা রাখতেই শুভা জিজ্ঞেস করে, দাদাবাবু, আপনার বউ? আমার হবু বউ। খুব ভালোবাসেন তাই না? বাসি তো বটেই, ও যে আমায় আরও বেশি ভালোবাসে। শুভা কেঁদে ওঠে। তুমি এখানে কিভাবে এলে? আর সেদিন ট্রেনের ওই লোকটা কে? ওটা আমার বাবা। বাবা মানে? আমার বাবা মরে যাওয়ার পর মা ওকে বিয়ে করে। তারপর? ও আমায় এখানে নিয়ে এসেছে। মাকে বলেছিল ভালো কাজ আছে, তাই এখানে নিয়ে আসছে। কিন্তু তারপর সব, তুমি আমায় সব বলতে পারো। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। বাবা মরে যেতে মা ওই লোকটাকে আবার বিয়ে করলো। তারপর পড়াশোনা করতাম, কিন্তু লোকটা না, কি, মা কাজে চলে গেলে আমায় জোর করে নিজের কাছে টানতো। আমি না গেলে মারতো। আমার খুব লাগতো দাদাবাবু, খুব। একদিন খুব রক্ত বেরিয়েছিল। সেদিন মায়ের সাথে খুব ঝগড়া হয়েছিল লোকটার। মা সব জানতো, তাও মা বারণ করতো না। শুধু এটাই বলতে শুনেছি,
একটু বুঝে সুঝে কাজ করতে পারো না? স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল। লোকটা মায়ের গায়ে যেমনভাবে হাত দিত, আমার গায়েও ঠিক সেভাবেই হাত দিত। কাজের জন্য এখানে নিয়ে এলো। এখানে ওই অন্তু আর ইমতিয়াজ, ও আমার সাথে জোর করে শুতো। শুভা কেঁদেই চলেছে। কেঁদো না শুভা, আমি দেখছি কি করা যায়। তুমি এখন ঘুমাও শুভা। শুভা ঘুমিয়ে পড়তে সুতীর্থ ফোন করে তৃণাকে। সমস্ত ঘটনা খুলে জানায়। তৃণা, মেয়েটাকে বাঁচাতে হবে। সবই বুঝছে সুতীর্থ, কিন্তু কিভাবে ওকে আমি কলকাতায় নিয়ে আসব? দেখো, মেয়েটা বাচ্চা, এতবার রেপড হয়েছে, খুব অসুস্থ। ওকে ট্রিটমেন্ট না করলে মরে যাবে। আমায় কবে যেতে হবে? কাল পরশু যেদিন ইচ্ছে। আমি কাল সকালেই টিকিট মেল করে দিচ্ছি তোমায়। তবে প্লিজ বাড়িতে কিছু বলো না। মা বাবা জানলে হয়তো খুব চিন্তা করবে। ডোন্ট ওরি, আমি সব সামলে নেব। তৃণা, তুমি আমায় এত বিশ্বাস করো? করি তো। তোমায় আমি আমার থেকেও বিশ্বাস করি। বিশ্বাস না করে উপায় আছে? তুমিও তো ওই পশুগুলোর মতন মেয়েটাকে ছিঁড়ে খেতে পারতে। তুমি তো বাঁচাতে চাইছো। তৃণা, আমিও যে বিয়ের আগেই তোমার সাথে। তোমার ব্যবহারেই তোমার উপর বিশ্বাসটা বাড়িয়ে দিয়েছে। রাত 10:30টায় যখন পড়ে ফিরতাম, তুমিই আমায় বাড়ি পৌঁছে দিতে। আমার সামান্য কষ্টও তুমি সহ্য করতে পারতে না। কিন্তু মেয়েটাকে আনবো কী করে, সেটাই তো ভাবছি। যাই হোক, মেয়েটাকে তো উদ্ধার করতে হবে। তুমি এখানে আগে চলে এসো। ফোন রেখে সুতীর্থ ঘরে ঢোকে। শুভা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। কপালে হাত দিতে বুঝলো জ্বরটা কমেছে, ঘাম দিচ্ছে। সুতীর্থ পিছন ফিরতেই শুভা হাতটা টেনে ধরে। দাদাবাবু, আমায় ছেড়ে যেও না। শুভা, তুমি ঘুমাও, তোমার শরীর খারাপ। দাদাবাবু গো, আমায় ছেড়ে যেও না। তুমি খুব ভালো মানুষ গো, আমায় কেউ আজ অবধি এত ভালোবাসেনি। শুভা, তুমি আমার কাছে স্নেহের। স্নেহ আর ভালোবাসাকে মিলিয়ে ফেলো না। আমি এত বুঝি না দাদাবাবু। আমি জানি তুমি আমায় ভালোবাসো। শুভা, তোমার মাথা ঠিক নেই। আমি তোমায় এই নোংরা জগৎ থেকে বের করে একটা সুস্থ সমাজে নিয়ে যেতে চাই। তোমার বয়স অনেক কম। সবাই তো আমায় শুধু বিছানায় ফেলেছে, আর তুমি তো আমার কত খেয়াল রাখো। এটাই ভালোবাসা। শুভা, তুমি ঘুমাও, আমরা কাল সকালে কথা বলি। শুভা কোনো কথা না বলে সুতীর্থকে আঁকড়ে ধরার চেষ্টা করে। দাদাবাবু, আমি তোমার থেকে কিচ্ছু চাই না, শুধু তুমি আমায় ভালোবাসবে একটু। শুভা, ছেলে মানুষই করো না। আমি তৃণাকে ভালোবাসি, আর কদিন পরে আমাদের বিয়ে। ও আমায় মনে প্রাণে বিশ্বাস করে, আমি ওর বিশ্বাসে আঘাত করতে পারি না। সুতীর্থ শুভার গায়ে হাত দিয়ে বুঝতে পারে আবার জ্বরটা আসছে। শুভাকে জোর করে বিছানায় শোয়াতে নাছোড়বান্দা শুভার কাছে কোনো মতেই ধরা দিতে রাজি নয় সুতীর্থ। ও বুঝেছে শুভা ওকে একটা নিরাপদ আশ্রয় মনে করছে। সুতীর্থও চায় ওকে একটা সুন্দর পরিবেশ দিতে, কিন্তু সেটা এইভাবে নয়। তৃণায় এলেই সুতীর্থ কোনো না কোনোভাবেই শুভাকে উদ্ধার করবে, সেই চেষ্টাই সে চালাচ্ছে। কিন্তু শুভার সাথে কোনো সম্পর্কের জালে জড়াতে সে পারবে না। শুভা বিছানায় বসে অঝরে কেঁদে চলেছে। জ্বরে চোখ দুটো লাল হয়ে উঠেছে। শুভার কাছে থার্মোমিটারটা নিয়ে যেতে শুভা আচমকা সুতীর্থর বুকে আছড়ে পড়ে। সুতীর্থ ঠোঁটে নিজের ঠোঁটটাকে বেশ কিছুক্ষণ বদ্ধ করে রাখে। সুতীর্থ নিজেকে সামলাতে গিয়েও আর যেন সামলাতে পারে না। শুভার মুখে শুধু একটাই কথা, দাদাবাবু, আমায় আজ একটু ভালোবাসো গো। আমি তোমার থেকে কিছু চাই না, শুধু আজ একটা দিন আমায় তোমার করে নাও। শুভাকে নিজের কাছ থেকে সরিয়ে পাশের ঘরে চলে যায় সুতীর্থ। পাশের ঘরে ঢুকে চোখে জল এসে যায় সুতীর্থর। মেয়েটার এত অল্প বয়স, দেখতে বলা যায় অপরূপ সুন্দরী, কিন্তু মেয়েটা যে এত কষ্ট পাচ্ছে দেখে সুতীর্থর মনটাও কেঁদে ওঠে। রাত কাটতে সকাল হতে সুতীর্থ দেখে শুভার জ্বর মোটেও কমেনি। ডাক্তার দেখানো খুব দরকার। অন্তুকে খবর দিতে সে এসে দুজনে মিলে ওকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ডাক্তার জানায় শুভার সেপ্টিসেমিয়ার আশঙ্কা করছেন, যে রোগের কোনো প্রতিকার নেই, শুধু মৃত্যু ছাড়া। সুতীর্থর মনে হয় অন্তু, ইমতিয়াজ আর ওই খারাপ লোকগুলোকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিক, কিন্তু শুভার কথা বলারও ক্ষমতা নেই।
পুলিশ সাক্ষ্য প্রমাণ ছাড়া কাউকেই দোষী সাব্যস্ত করবে না। তৃণার ফোন আসতে তৃণাকে সবটা জানায় সতীর্থ। এত অল্প বয়সে এতবার ধর্ষণের ফলে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে শুভা। তৃণা এসে পৌঁছায়। এদিকে অন্তু আর বাকি সকলে কেউ শুভার দায়িত্ব নিতে রাজি নয়। শুভা হাসপাতালের বেডে শুয়ে আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করে। সতীর্থর পাশে তৃণাকে দেখে বুঝতে পারে এটাই তৃণা। তুমি দাদাবাবুর বউ না গো? দাদাবাবু তোমায় খুব ভালোবাসে। আমায় যদি কেউ এরকম একটু ভালোবাসতো, আমি তাহলে এত কষ্ট পেয়ে মরতাম না, বলো দিদি। তুমি ঠিক হয়ে যাবে। না গো দিদি, বড় ডাক্তার বলেই দিয়েছে আমায় নাকি খুব কঠিন অসুখ করেছে, এই হাসপাতালেই থাকতে হবে। দাদাবাবু খুব ভালো মানুষ। তুমি খুব ভাগ্যবান, দাদাবাবুর মতন একটা মানুষ পেয়েছ। ও দিদি, আমায় কলকাতায় নিয়ে যাবে গো তোমাদের সাথে? তোমাদের বিয়েতে খুব আনন্দ করব। তোমরা এত ভালো মানুষ, আমায় তোমাদের বাড়ি থাকতে দেবে? শুভাকে কোনো উত্তর দেওয়ার কোনো অবকাশ খুঁজে পায় না সুতীর্থ আর তৃণা। ডাক্তার জানিয়েই দিয়েছে ইনফেকশন মারাত্মক হারে বেড়ে গেছে, আর বেশি হলে মাস 3। তৃণা ডাক্তারের সাথে কথা বলে। শুভাকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, শারীরিকভাবে সেই ক্ষমতা তার নেই। শরীর থেকে রক্তক্ষরণ বেড়েই চলেছে। 2 দিন পরে তৃণা সুতীর্থ আজ বাড়ি ফিরবে। সুতীর্থ হাসপাতালে শুভার সাথে দেখা করতে যায়। আমি তৃণাকে বাড়ি পৌঁছে আবার ফিরে আসব। তুমি ভালো হয়ে যাবে শুভা। দাদাবাবু, একটা জিনিস চাইব। কি বলো? তুমি আসার আগেই যদি আমি মরে যাই, তুমি আমায় ভুলে যাবে বলো? দূর পাগলি, মরবে কেন? আমি ডাক্তারের সাথে কথা বলেছি। না গো, আমি আর বাঁচব না, খুব কষ্ট হচ্ছে। বলো কি চাও? একটা সিঁদুরের কৌটো দিয়ে যাবে। কি হবে সিঁদুরের কৌটো? লোকে বলে অনেক পুণ্য করলে সধবা হয়ে মারা যায়। সুতীর্থ আর কোনো কথা না বলে বেরিয়ে আসে। রাতে ফেরার ট্রেন। তৃণাকে বলে আমি এখনই আসছি। সুতীর্থ ছুটে যায় হাসপাতালে। শুভা ঘুমাচ্ছে। পকেট থেকে একটা রূপার সিঁদুর কৌটো মাথার কাছে রেখে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। ট্রেনের হুইসেল বেজে ওঠে। সুতীর্থ আর তৃণা কলকাতায় ফিরছে। রাত প্রায় 1:30। শুভার অবস্থা আশঙ্কাজনক। শুভা চুপ করে শুয়ে থাকে, বালিশের পাশে সিঁদুর কৌটোটা হাতে নিয়ে। আমি বুঝেছিলাম দাদাবাবু, তুমি আমায় ভালোবেসেছ। ভালো থেকো। শুভার চোখটা স্থির হয়ে যায়। জানালার পাশে বসে থাকা সুতীর্থর কানে একটা দমকা হাওয়া ফিসফিসিয়ে বলে যায়, ভালো থেকো দাদাবাবু। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।